জিজ্ঞাসাটা হচ্ছে যে শূদ্রত্ব থেকে কিভাবে ব্রাহ্মণত্বে পরিণত হওয়া যায়। এবার বেবি মুখোপাধ্যায়কে আমি জিজ্ঞাসা করব, তাকে এখন তো আমি উত্তর দেওয়ার জন্য পাবো না, যে প্রথমত আপনি শূদ্রত্ব বলতে কি বুঝছেন এবং ব্রাহ্মণত্ব বলতে কি বুঝছেন। আমরা জানি চতুর আশ্রমের কথা, আমরা জানি চতুর বর্ণের কথা। এটা হচ্ছে বৈদিক সমাজের মূল দুটো স্ট্রাকচার। চতুর্বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর চতুর আশ্রম হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম, গার্হস্থ্যাশ্রম, সন্ন্যাসাশ্রম, বানপ্রস্থাশ্রম। এই বর্ণ এবং আশ্রম একে অপরের সাথে খুব গভীরভাবে সম্পৃক্ত এবং তার উপরে দাঁড়িয়েছিল সেই যুগের ব্রাহ্মণ্য সমাজ। ব্রাহ্মণ্য শিক্ষা, দীক্ষা, স্বাস্থ্য, রাজনীতি, যেটা ব্রাহ্মণ্য সমাজ বলতাম, কিন্তু ব্রাহ্মণ্যের সমাজ বলছি না। এটা ব্রাহ্মণদের তৈরি করে দেওয়া যে আইডিওলজি বা তৈরি করে দেওয়া যে স্ট্রাকচার, যাকে বলা হয় ব্রাহ্মণ্য ধর্ম, সেই অর্থে। এইভাবে 2 নম্বর কথা হচ্ছে যে যখন আমি বলছি শূদ্রত্ব, শূদ্র আমি বুঝলাম, শূদ্র হচ্ছে চতুর্বর্ণের একটি বর্ণ, শূদ্র, যারা হাতে পায়ে কাজ করে, যারা কর্মী, যারা শ্রমিক, যারা ফিজিক্যালি কাজ করে, একটা মানে একটা সমাজের জন্য যারা উৎপাদন করে, চাষবাস থেকে শুরু করে, গোয়ালার কাজ থেকে শুরু করে, ফ্যাক্টরির কাজ থেকে শুরু করে, মাছ ধরা থেকে শুরু করে, যাবতীয় আমরা যে খেতে পড়তে শুতে পাচ্ছি, তার পেছনে রয়েছে একটা বিশাল ওয়ার্কিং ফোর্স। এই ওয়ার্কিং ফোর্স যারা একদম লেবার, মানে হাতে পায়ে লেবার দিয়ে যারা কাজ করে, এই সাধারণত একে আমরা শূদ্র বলি। কিন্তু শূদ্রত্ব কাকে বলবো আমরা? একজন যে, ধরা যাক আমি একটা উদাহরণ দিচ্ছি, একজন যে খুব হাতে পায়ে কাজ করে, সে তো খুব শিক্ষিত হতে পারে। আমাদের কেন মনের মধ্যে একটা সংস্কার কাজ করে যে মাঠে কাজ করে মানে সে নিরক্ষর, বা সে নদীতে গিয়ে সমুদ্রে গিয়ে মাছ ধরে মানেই সে খ অক্ষর গোমাংস? এটা মনে করি কেন? এইটা একটা সংস্কার। 3 নম্বর কথা হচ্ছে শূদ্রত্ব মানে কি। আর আমি যখন বলবো যে শূদ্রত্ব থেকে কিভাবে ব্রাহ্মণত্বে পরিণত হতে হয়, তাহলে তো আমি বলবো সেটাই তো হচ্ছে পৃথিবীতে এখন, সেটাই তো এক্স্যাক্টলি হচ্ছে। কৃষকের ছেলেরা তো আর কৃষি কাজ করছে না, তারা উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ঢুকে কিছু একটা জোর করে হলেও একটা 5,000 টাকা ফার্মে কাজ করার জন্য পাগল হয়ে উঠছে। তারা তো নিজেদের বাবার চাষের জমিটা কোথায় আছে, কেমন আছে তারা জানে না। তাঁতির ছেলে তো আর তাঁতি হচ্ছে না, তাঁতির যন্ত্রপাতি সব বিক্রি করে দিতে হচ্ছে তাদের। দর্জি ছেলে তো আর দর্জি হচ্ছে না। অর্থাৎ শূদ্র থেকে, তথাকথিত আপনার ভাষায় শূদ্রত্ব থেকে ব্রাহ্মণ্যত্বে পরিণত হওয়ার সুবিধাটা কি হচ্ছে, অসুবিধাটা কি হচ্ছে? সবাই ডাক্তার হওয়ার জন্য ছুটছে। আমাদের 90% ডাক্তার হওয়ার মানসিকতা নেই, সবাই ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ছুটছে। যেমন 80% এমন ইঞ্জিনিয়ার হচ্ছে যার জন্য একের পর এক হয়তো ব্রিজ ভেঙে পড়বে বা রাস্তা গর্ত হতে আরম্ভ করবে। সবাই শিক্ষক হওয়ার জন্য ছুটছে, সবাই অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার জন্য ছুটছে, সবাই গবেষক হওয়ার জন্য ছুটছে। শেষ পর্যন্ত 90% লোকজন মাঝখানে কোথাও না কোথাও ধপাস করে পড়ে যাচ্ছে, এই রেসের বাইরে চলে যাচ্ছে। কারণ সে অ্যাকচুয়ালি ওইটার জন্য সে ছিল না, ওই রেসটার জন্য তার শরীর মন সংস্কারের গঠন ছিল না। তাহলে সমস্যাটা কি হচ্ছে? সমস্যাটা হচ্ছে, এক কথায় বলতে গেলে, শূদ্রদের নিয়ে আমাদের মনের হীন ধারণাটা কিন্তু মিটছে না, বা শূদ্রত্ব নিয়ে তথাকথিত আর ব্রাহ্মণত্ব নিয়ে আমাদের মনের মধ্যে যে ব্রাহ্মণত্ব হচ্ছে শ্রেষ্ঠ, এই যে একটা উচ্চ ধারণা, এটাও মিটছে না। আমাদের একটা প্রচন্ড ভণ্ডামি কাজ করছে যে আমরা তো মানে কৃষি আর্থ সমাজ ব্যবস্থা, আমাদের দেশে কৃষকেরা হচ্ছে অন্নদাতা, এই সমস্ত চোখে ছলছল করে বলি বটে, কিন্তু আমরা মোটেও চাইবো না আমার ছেলে মেয়েরা কৃষিকে জীবিকা হিসেবে বেছে নিক। যদি সে বলে যে সে এগ্রিকালচারাল সায়েন্টিস্ট, তখন আমাদের একটু শুনতে ভালো লাগবে। যদি সে বলে আমি ট্র্যাক্টর নিয়ে মাঠে চষতে যাব, তখন মোটেও আমার সেটা খুব একটা সম্মানজনক বলে মনে হবে না। নিজের মাঠে, নিজের জমিতে, স্বাধীনভাবে
সে নিজে চাষ করবে, সেটা আমাদের অসম্মানজনক মনে হবে। অন্য লোকে ব্যবসা করছে, অন্য লোকে প্রফিট করছে, সে কুকুরকে ছুঁড়ে দেওয়া বিস্কুটের মতন করে আমাকে মাইনে দেবে, সেটাকে আমার বেশি সম্মানজনক বলে মনে হবে। তাই জন্য আমি এই প্রশ্নের উপরে আমাকে প্রশ্নটা তুলতে হচ্ছে এই জন্যে যে এই কথাটার মানেটা কি, যে শূদ্রত্ব থেকে কিভাবে ব্রাহ্মণত্বে যাওয়া যায়। যেটা করা যায় সেটা হচ্ছে তামসিকতার থেকে কিভাবে সাত্ত্বিকতার দিকে যাওয়া যায়। একজন তমগুণী মানুষ রত্নাকর, তিনি কিভাবে সাত্ত্বিকতার দিকে গেলেন, তাই কিভাবে লিড করলেন, তাই কিভাবে গাইড করলেন নারদ মুনি রাম নাম দিয়ে। তিনি তম এবং রজ, তার মধ্যে প্রচুর রজও ছিল, প্রচুর মানুষ হত্যা করেছেন তিনি। তমগুণীর লক্ষণ কি? আলস্য, জাঢ্য, নেশা, সবেতেই বিরক্তি, কোনো পজিটিভ চিন্তা নেই তার মধ্যে একটা প্রতিযোগিতা স্পৃহাও নেই, তার জেদও নেই, শুধু তামসিকতাই রয়েছে। আর রজগুণীর মধ্যে রয়েছে একটা প্রতিযোগিতা, একটা হয়তো একটা প্রতিহিংসাও তার মধ্যে রয়েছে, লড়াকু একটা ভাব তার মধ্যে রয়েছে রজগুণী। তাই তম রজ মিশ্রণ ছিল রত্নাকর। যখনই দেখলো যে ওর যে শাস্তি হবে বা যে নরক ভোগ করতে হবে এত পাপ করেছে বলে, সেই নরক ভোগের জন্য ভাগিদার কেউ হবে না, যাদের জন্য এত কিছু করছে, ওর মা বাবা স্ত্রী পরিবার পরিজনের জন্য এত কিছু করছে, এত হত্যা করছে, এত চুরি করছে, এত ডাকাতি করছে, তার ভাগিদার কেউ হবে না। সঙ্গে সঙ্গে ওর মধ্যে রজগুণ ছিল, সেই রজগুণটা ট্রান্সফার হয়ে গেল ওই চুরি চামারি ডাকাতির থেকে ওই চুরি চামারি ডাকাতির মতন জেদ নিয়েই রামকে ডাকা। এটাই নারদমুনি করলেন। কনভার্সনটা এইভাবেই হয়, পরিণতিটা হয় শুধুমাত্র একটু একটু করে আহা বাচ্চা করে তার স্বভাব পাল্টে দিয়ে নয়, তমকে রজর দিকে নিয়ে যেতে হবে, রজকে সত্যের দিকে নিয়ে যেতে হবে। এর সাথে কিন্তু শূদ্রত্ব থেকে ব্রাহ্মণত্বের আমার দৃষ্টিতে কোনো সম্পর্ক নেই। একজন খুব সাত্ত্বিক মানুষও কেন শূদ্র হতে পারবে না? আরেকজন কোন শূদ্র চেতনার মানুষও কেন সে ভালো পড়াশোনা করতে পারবে না? সব এইগুলো দেখার দরকার আছে। তবে হ্যাঁ, সাধারণত সাত্ত্বিক ভাবের মানুষ, এবার সাত্ত্বিক ভাবের মানুষ মানেই যে তিনি খুব ভালো মানুষ, মহৎ মানুষ, তা কিন্তু নাও হতে পারে। এটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এমনি সাধারণত সাত্ত্বিক ভাব বলতে আমরা কি বুঝি? ব্যবহারে খুব নম্র, তার ভাষা সুন্দর, সে হয়তো কলেজের অধ্যাপক, সে হয়তো নিজে গবেষণা করে, তার মানে কি খুব সচ্চরিত্র? নাও হতে পারে। আরেকজন হতে পারে যে গ্রামের চাষি, তার মুখের ভাষা ভালো নয়, তার হয়তো একটা বাক্যের মধ্যে হয়তো দুটো তিনটে কিস্তি বেরিয়ে যায়, হ্যাঁ, কিন্তু সে হয়তো কখনো কোনো অন্যায় করে না, কখনো কাউকে ঠকায় না, তার নিজের কিছু প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপাল নিয়ে চলে। সুতরাং আমরা যে কনভার্ট করব বা যে পরিণত হওয়ার কথাটা বলবো, এটা কেন পরিণত হব, কিসের দিকে পরিণত হব আমরা? আমাদের ভারতবর্ষের ইতিহাস নিয়ে যত বিকৃতি হয়েছে, যত ইতিহাসকে মিথ্যাকে ইতিহাস বলে চালানো হয়েছে, যত মিথ্যা প্রোপাগান্ডা তৈরি করে ভারতীয়দের মধ্যে ভারত বিরোধ মানসিকতা তৈরি করা হয়েছে, এটা কারা করেছে? শূদ্ররা করেনি তো, সব তো ব্রাহ্মণরা করেছে। শূদ্ররা তো এরকম ধরনের কোনো বদমাইশি করেনি, তারা করতে পারেও নি, কিন্তু তারা তো অন্তত ফসল কাটতে গিয়ে ফসলের মধ্যে বিষ মিশিয়ে কাউকে তো হত্যা করেনি। তাহলে জগতে কিন্তু বেশি বেশি ক্ষতিটা, আমি শুধু ভারতের কথা বলছি না, গোটা পৃথিবীতেই বেশি বেশি ক্ষতিটা কিন্তু ইন্টেলেকচুয়ালরা করেছে, দার্শনিকরা করেছে, সায়েন্টিস্টরা করেছে। অ্যাটম বোমা যখন ফেলেছে আমেরিকা, সে ফেলেছে তো হয়তো সৈনিকরা, কিন্তু অ্যাটম বোমা তৈরি করেছে কারা? সেই অ্যাটম বোমা তৈরি করে এবার ফেলো, এই নির্দেশ দিয়েছে কে? কোনো চাষি, কোনো কারখানার শ্রমিক, কোনো তাঁতি, কোনো নাপিত? হ্যাঁ, তারা তো সব ব্রাহ্মণ। তারা তো বিরাট বিরাট ইউনিভার্সিটিতে বিরাট বিরাট ডিগ্রি পাওয়া এবং নোবেল পুরস্কার পাওয়া সমস্ত বড় বড় গবেষক। আজও যত কাণ্ড কারখানার জন্য মানুষের উপর দিয়ে যত অত্যাচার হচ্ছে, সে নতুন একটা ভাইরাসের নামেই হোক, কি ম্যান্ডেটস এর নামেই হোক, এই করতে পারবে না, তাই করতে পারবে না,
কি জোর করে ভ্যাকসিন পুশ করার নামই হোক, কারা করছে? বৈদ্যরা করছে, তারা তো এক অর্থে ব্রাহ্মণ, তাই না? সুতরাং আমার ওইভাবে আমার মনে হয় না দেখে আমাদের বৈদিক যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার থেকে কিছু শিক্ষা নেওয়া যায় কিনা দেখো। ঋষিরা কিন্তু কোনোদিন বলছেন না যে একদিন কিন্তু শূদ্রদের আস্তে 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 ব্রাহ্মণ হয়ে উঠতে হবে, না, কেউ কাউকে কিছু হয়ে উঠতে হবে না। শূদ্রই তার শূদ্রত্বে সৎ হোক, বৈশ্য তার বৈশ্যত্বে সৎ হোক, ক্ষত্রিয় তার ক্ষত্রিয়ত্বে সৎ হোক, ব্রাহ্মণ তার ব্রাহ্মণত্বে সৎ হোক। এবং সেই সৎ হতে গেলে তাকে কি করতে হবে? তাকে অন্তত যে আশ্রমের যে স্ট্রাকচারটা রয়েছে, সেই স্ট্রাকচারটা কিছুটা তার স্বভাব অনুযায়ী এই স্ট্রাকচারটা নিয়ে তাকে চলতে হবে। 12 বছর ব্রহ্মচর্য আশ্রম সবার জন্য, তারপর গার্হস্থ আশ্রম, এবং একটা পয়েন্টের পর সে গার্হস্থ আশ্রম থেকে রিটায়ার করা, বেরিয়ে আসা সেখান থেকে, বেরিয়ে এসে বানপ্রস্থের দিকে যাওয়া। তখনও সে খুব অ্যাক্টিভ, তখন ছেলে মেয়েরা তারা বড় হয়ে গেছে, তাদের হাতে ছেলে বউ এদের হাতে সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়ে এবার সে অন্য কোনো ভাবে একটা কমিউনিটির মধ্যে সেলফ ডেভেলপমেন্ট অর্থাৎ আত্ম উন্নতি এবং সামাজিক উন্নতির কাজে যুক্ত হোক। সেই কাজগুলো কে কেমন ভাবে করবে তার উপর নির্ভর করছে তার শূদ্রত্ব কিংবা তার বৈশ্যত্ব কিংবা তার ক্ষত্রিয়ত্ব কিংবা তার ব্রাহ্মণত্ব। আমরা যদি একটা সবাই মিলে একটা পুজো করতে চাই পাড়াতে, হ্যাঁ, আমার যেমন মন্ত্রোচ্চারণ করার জন্য পুরোহিতকেও লাগবে, তেমন ভোগ রান্না করার জন্য রাঁধুনিকেও লাগবে, তেমন প্যান্ডেল তৈরি করার জন্য মিস্ত্রিকে লাগবে, তেমন পুরো ব্যাপারটা অর্গানাইজ করবার জন্য কালেকশন করবার জন্য লোককে লাগবে, তেমন একটা ক্লাবের একটা কমিটি তৈরি করতে হবে যে কমিটিতে সমস্ত সেক্রেটারি এরা সব বসে থাকবে, তেমন পোস্টার লাগানোর জন্য লোক লাগবে, সব সব রকম লোক কেমন লাগবে, সব মিলিয়ে তবে আমি পুজোটা সফল করতে পারবো। আমি যদি বলি যে শুধু ব্রাহ্মণ দিয়ে আমি পুজো করব, তাহলে আমার পুজো কোনোদিন দাঁড়াবেই না। তাকে শূন্যে গাছতলায় বসে বসে মন্ত্রোচ্চারণ করতে হবে। সেই মূর্তিটা তৈরি করে দেওয়ার জন্য আমার একজন শিল্পীকে দরকার, একজন কারিগরকে দরকার। এবং সেই মাটির কাজ যদি কেউ করে, সে কুমোর, সে কিন্তু তাকে কিন্তু শূদ্র হতে হবে। এইভাবেই বৈদিক ঋষিরা ভেবেছিলেন যেটা সমাজ সবাইকে নিয়ে চলবে, শুধু একটা গোষ্ঠীকে নিয়ে নয়। সমস্যাটা হচ্ছে এই ধরনের জিজ্ঞাসার মধ্যে আমরা নিজেরাই নিজেদের সামনে একটা আয়না ধরি। আমরা বলি বটে যে এইসব ব্রাহ্মণ শূদ্র কাস্ট সিস্টেম হেন তেন এগুলো মোটেও ভালো না, যায় না। আমাদের নিজেদের মধ্যেই কিন্তু একটা শূদ্ররা খারাপ আর ব্রাহ্মণ হওয়া ভালো, আর শূদ্রত্ব থেকে কিভাবে ব্রাহ্মণত্বে পরিণত হলে, অর্থাৎ মানে একটা দেশ বা একটা সমাজ শূদ্র শূন্য করতে হবে, তখন কি হবে? তখন এই যেগুলো মানে ম্যানুয়াল কাজ, যেগুলো কায়িক শ্রমের কাজ, সেগুলো কে করবে? তখন তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবট এসে করবে কি? আর সেটা করলেই খুব ভালো হবে? সমস্যাটা হচ্ছে যখন তাঁতির কাজ তাঁতি করে, তাঁতের কাজ তাঁতি করে, চুল কাটার কাজ নাপিত করে, কাপড় সেলাইয়ের কাজ করা দর্জি করে, আমরা তাকে সম্মান করিনি। আমরা ওই টিপিক্যাল কয়েকটা প্রফেশনকে সম্মান করতে শিখেছি। এইটাই আমাদের ঔপনিবেশিকতার আরেকটা অবদান। আমরা শুধুমাত্র ইঞ্জিনিয়ারকে সম্মান করব, আমরা শুধু ডাক্তারকে সম্মান করব, আমরা শুধু শিক্ষককে সম্মান করব, আমরা শুধু অধ্যাপককে সম্মান করব, আমরা শুধু আমলাকে সম্মান করব, আইপিএস আইসিএস এদেরকে সম্মান করব। আর যারা যে মেথডটা রোজ সকালবেলা রাস্তায়, হ্যাঁ, পরিষ্কার করে দিচ্ছে রাস্তাটা, আমাদের চরম অসম্মান করব, তাকে আমরা ছোবো না, মনে মনে ঘৃণা করব, নাকশিট করবো, মনে মনে ভাববো ভাগ্যিস আমি ওর মতো নই বা আমার ছেলেটা ওর মতো নয়। সমস্যাটা এইখানে। অথচ দুদিন রাস্তা পরিষ্কার না হলে আমরা কিন্তু কমপ্লেন করব। সমস্যাটা এইখানে যে আমাদের গুরু মহারাজ বলতেন, স্বামী পরমানন্দ, যে লক্ষ্মী পূজা করে বটে ভারতীয়, কিন্তু লক্ষ্মীকে পূজা করে না। কারণ এরাই হচ্ছে লক্ষ্মী, তাদেরকে আমরা কখনো সম্মান, লক্ষ্মী কখনো মর্যাদা দিই না আমরা। এই ধরা যাক একটা ভালো অ্যাডভান্সড দেশে, যেখানে মানুষের চিন্তা ভাবনা আরেকটু সভ্য, সেখানে সেখানে কি ম্যাথন নেই?
সেখানে কি জমাদার নেই? সেখানে কি রাস্তাঘাট পরিষ্কার করার জন্য বা কারখানায় শ্রমিকের কাজ করবার জন্য বা কনস্ট্রাকশন সাইটে মাথায় করে ইট বাওয়ার জন্য লোক থাকে না? তাদের হয়তো একটা ইউনিফর্ম থাকে, তাদের আলাদা করে টুক করে বোঝাই যায় না দেখে যারা কনস্ট্রাকশন ওয়ার্কার। কিন্তু সন্ধ্যেবেলা সমস্ত কাজ সেরে তারা যখন হয়তো ফ্যামিলি নিয়ে বেরোয়, দোকান করতে যায়, তখন তাদের একই রকম সম্মান যেরকম সবার মধ্যে আছে। সে কনস্ট্রাকশন ওয়ার্কার বলে তার নিজেকে কখনো হীন মনে হওয়ার আলাদা করে কোনো দরকার নেই। এই যে আমরা কায়িক শ্রমকে ছোট করে দেখেছি এবং কিছু কিছু প্রফেশনকে বড় করে দেখেছি, এইটা কিন্তু বৈদিক সমাজের নীতি ছিল না, এটা কিন্তু বৈদিক সমাজের নিয়ম ছিল না। ব্রহ্মচর্য আশ্রমের একটা মূল বৈশিষ্ট্যই ছিল মোটামুটি প্রায় সবাই সব রকম কাজে সিদ্ধ হতো। যে খুব ভালো পড়াশোনায় সে রান্নাও করতে পারে, যে খুব ভালো গান করে সে চাষও করতে পারে, যে খুব ভালো অপরের সেবা করে সে ভালো গোয়ালার কাজও করতে পারে, গরুর দুধও দইতে পারে, পরিচর্যা করতে পারে। এরকম নানা ধরনের কাজের মধ্যে সবাই যুক্ত হতো। এবং ব্রহ্মচর্য আশ্রম, পরবর্তীকালে বানপ্রস্থ, এগুলো সব কমিউনিটি লিভিং। এটা শুধু আমার ফ্যামিলি, আমি, আমার মা বাবা, আমার স্বামী স্ত্রী ছেলে মেয়ে, এই নিউক্লিয়ার নয়। এই নিউক্লিয়ারটা তৈরি হওয়ার আগে একটা কমিউনিটির মধ্যে থেকে সে এক ধরনের অল পারপাস একটা ইউটিলিটি জায়গা তৈরি হতো। এবং তার দ্বারা কি হতো, ফাইনালি যে ব্রাহ্মণ্য ধর্ম পালন করবে করবে, ফাইনালি যে বৈশ্য ধর্ম পালন করবে করবে, যে শুদ্ধ ধর্ম পালন করবে করবে, কিন্তু সে নিজে সেই কাজগুলো করেছে বলে কখনো আরেকটাকে অসম্মান করতো না। আরেকটা দিক আমি নিজের নিজের চোখে দেখছি তো, যে তথাকথিত সবাইকে শিক্ষা দিতে হবে, সবাইকে বিনা ইয়েতে পয়সায় তাদেরকে একদম 14 বছর বয়স পর্যন্ত পুরো একদম ফ্রি এডুকেশন, ফেয়ার এডুকেশন, অমুক তমুক, খুব ভালো আইডিয়া, একটা পয়েন্ট অব্দি খুব ভালো আইডিয়া। কিন্তু তারপর কিন্তু আর ওরা অনেকেই আছে যারা পারে না। আমি একদম প্র্যাকটিক্যাল কথা বলছি। ক্লাস 8, 9, 10 আমি আদিবাসী অঞ্চলের স্কুলে গিয়ে দেখেছি, জাস্ট বসে আছে, আর পারে না। টিচাররা হাজার চেষ্টা করলেও তারা পারছে না, তারা হাল ছেড়ে দিয়েছে। পারছে না বলে কোনো দুঃখও করছে না, জাস্ট বসে আছে, স্থাণুর মতন বসে আছে, মিড ডে মিলের জন্য বসে আছে তারা। এই বয়সটা তারা কিন্তু অনেক কিছু শিখতে পারতো, জঙ্গলে অনেক কাজ করে ফেলতে পারতো তারা, কিন্তু সেটা হয়ে যাবে কি শিশু শ্রমিক, বেআইনি। মা বাবা শুদ্ধ সবাইকে তখন অ্যারেস্ট করে নিয়ে যাবে। সুতরাং তথাকথিত প্রগতিশীলতার নামে, তথাকথিত আমরা সবাইকে ওই ব্রাহ্মণত্বের দিকে নিয়ে যাওয়ার নামে আসলে কিন্তু সমাজটাকে পঙ্গু করছি। যাকে দিয়ে যে কাজটা হতো, যে কাজটা ভালো হতো, এরা এনজয় করতে পারতো। কিছুটা পড়াশোনা করলো, কিছুটা অক্ষর পরিচয় হলো, কিছুটা একটু অঙ্ক করতে পারলো যাতে করে কেউ ঠকাতে না পারে, নিজের নামটা সই করতে পারলো, তারপরে এবার যে কাজটা ওর দ্বারা হবে, জঙ্গলে হোক, গাছপালা নিয়ে হোক, আগুন নিয়ে হোক, মাটি নিয়ে হোক, খড় নিয়ে হোক, যে কাজটা যাকে দিয়ে ভালো হবে সেই কাজটা, বাবা যে কাজটা করে ছোটবেলা থেকে যেটা শুধু দেখেছে, চোখের সামনে যুক্ত থেকেছে, সেই কাজটা করতে করতে একদিন সে বিরাট হয়তো মানে সিদ্ধ হয়ে গেল, বাবাকে হয়তো ছাপিয়ে গেল। একদিন সেই দক্ষতাটা আছে বলেই চারদিক থেকে ও ডাক পড়তে আরম্ভ করলো। এই যে একটা এবং তাকে সম্মান, সে সম্মানটা পেল। সে কোনো কলেজ ডিগ্রি পায়নি বলে কেউ তাকে হীন চোখে দেখলো না। সে একজন সায়েন্টিস্টের বাড়ি গেলে সায়েন্টিস্ট তাকে নিয়ে একসাথে বসে এক পাতে মানে খেলো এবং তাকে বলল, তুমি যখন ওই হাত দিয়ে মাটিটা ওই লেপছিলে না, বাবা আমরা পারবো না, বাবা কি অসাধারণ। এই যে সম্মান, বৈদিক যুগে ঋষিরা এইটা চেয়েছিলেন এবং সেটা কিছুটা ছিল সেই সময়। আজকে সেটা হারিয়ে যাচ্ছে বলে একটা বিদেশি নাম দিতে হচ্ছে। যেমন ধরা যাক, এটা নিয়ে আমি আগেও বলেছি যে আমি চুল কাটি, আমার পদবি প্রামাণিক, আমার বংশ পরম্পরা আমার চুল কেটে এসছে। আমি দেখলাম না, আমি আর নাপিতগিরি করবো না, নাপিতগিরি বাজে, বসে বসে মানুষের চুল কাটা বাজে করে আমি অনেক কিছু করার চেষ্টা করলাম, কিছুই পেরে উঠলাম না।
দেখলাম যেই চুল কাটতে আরম্ভ করলাম, দেখলাম তার বেশ ভিড় হতে আরম্ভ করলো, কাস্টমার হতে আরম্ভ করলো। তখন আমি নিজেকে একটা নাম দিলাম, আমি হচ্ছি বিউটিশিয়ান। বাইরে পার্লার লিখে দিলাম, আর সেটাকে সেলুন বলছি না আমরা, জেন্টস পার্লার লিখে দিলাম। ব্যাস, তখনই আমি নিজের কাছে এবং অন্যদের কাছে একটু জাতি উঠে গেলাম। এই ভাষা পাল্টালে দেখছি এখন শূদ্রত্ব তার জায়গাটা পাচ্ছে। দর্জি যদি নিজেকে বলে ফ্যাশন ডিজাইনার, মাটির কাজকে যদি পটারি ডিজাইনার বলে, মুচি আর রাস্তায় সেই ওই রকম বড় বড় যন্ত্র নিয়ে আর সেই বড় বড় গর্ত করে আর বড় মোটা মোটা সে সুতো ঢোকাবে না, কোন একটা শোরুমে গিয়ে তোমাকে লেদার টেকনিশিয়ান খুঁজে বার করতে হবে, সেই কাজটাই করবে সে। কিন্তু সে লেদার টেকনিশিয়ান, সে কোট পরে টাই পরে করবে, ভেতরে করবে, তোমাকে দেখতে দেবে না, পরে বেরিয়ে এসে তোমার চকচকে জুতো তোমার হাতে দিয়ে মুচি যা নিত তার থেকে 10 গুণ বেশি নেবে। এইভাবে আবার এক ধরনের বিদেশি মোড়কে আমাদের শূদ্রত্ব, তথাকথিত যেটা শূদ্রত্ব বলে বলছেন আপনি, সেটাকে আবার ফিরিয়ে আনা হচ্ছে একটা মর্যাদা দিয়ে। একদিক দিয়ে ভালো, মর্যাদাটা দরকার। এই শূদ্র কবে ব্রাহ্মণ হবে এটা না করে কাউকে কিছু হতে হবে না। যদি শূদ্র ঘরে জন্মে কোনো একটা ছেলে বা মেয়ের মধ্যে দেখা যায় তার পড়াশোনার দিকে ভীষণ ঝোঁক, যেমন যার কথা আজকে শুরু করেছিল বাবারাও আম্বেদকর, তিনি আর 5টা সাধারণ আজকের দিনে দলিতের মতো নন। ক্লাসে ঢুকতে দেওয়া হতো না তিনি দলিত বলে, তিনি বাইরের বারান্দায় বসে বসে কান পেতে শুনতেন টিচার কি বলছে। এতটাই আগ্রহ তার, এতটাই উৎসুক তার, করে সেগুলো তিনি লিখে রাখার চেষ্টা করতেন। করতে 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 সে পর্যন্ত তিনি এত ভালো শিখে যেতে পারতেন। এই একই জিনিস বোধহয় মেঘনাদ সাহার ক্ষেত্রে হয়েছিল, এত রপ্ত করে ফেলেছিলেন। তিনি একটা বিরাট সাংঘাতিক কোয়ালিফাই। সেই যুগের যত ব্যারিস্টার রয়েছেন ভারতের, সব ব্যারিস্টারে তখনকার দিনে রাজনীতিতে যুক্ত হতেন। সে জওহরলাল নেহেরুই হোক, কি মোহনদাস গান্ধী হোক, কি জিন্নাই হোক, কি আম্বেদকর হোক, সবার থেকে ইনি বেশি সবচেয়ে বেশি উচ্চশিক্ষিত ছিলেন। বিভিন্ন সাবজেক্টে তার সাংঘাতিক পারদর্শিতা ছিল। তাহলে তার মধ্যে তিনি তথাকথিত দলিত ঘরে জন্মালেও তার মধ্যে ছিল একটা সাংঘাতিক ব্রাহ্মণত্বের ক্ষুধা এবং সংস্কার, ঈশ্বর ইচ্ছাতেই ছিল, যার জন্য তার সমাজকে তিনি আরো তুলতে পেরেছিলেন, সেই জায়গা থেকে মানুষকে সচেতন করতে পেরেছিলেন। কিন্তু তাই বলে সবাই সব দলিতই যে তাই তা কিন্তু নয়, বা সব ব্রাহ্মণের ঘরেই যে ব্রাহ্মণত্বের মানে ব্রাহ্মণ স্বভাবের ছেলেমেয়েরা জন্মাচ্ছে তা কিন্তু নয়। গুণ এবং কর্ম অনুসারে আমি 4টে বর্ণ সৃষ্টি করিয়াছি, শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে গীতাতে। জন্ম অনুযায়ী নয়, ফাদার মাদার ইনহেরিটেন্স অনুযায়ী নয়, জেনেটিক্স অনুযায়ী নয়, গুণ এবং কর্ম অনুসারে। সম্ভাবনা বেশি যে ব্রাহ্মণ ঘরের সন্তান ব্রাহ্মণ স্বভাবেরই হবে, সম্ভাবনা সেটার বেশি, সেরকম ভাবেই সিলেকশনটা হয়। কিন্তু এমন হতেই পারে যে চরম সাত্ত্বিক দম্পতির জীবনে চরম তামসিক এক সন্তান জন্মালো, উল্টোটা হলো, হিরণ্যকশিপুরের ঘরে প্রহ্লাদ চলে এলো, সেরকম হতেই পারে। সমাজ সেটাকে অ্যালাউ করা নিয়ে কোনো প্রবলেম নেই, মহাভারতে আমরা দেখেছি। বেসিক্যালি ব্রাহ্মণ একজন দ্রোণাচার্য, তিনি ব্যক্তিগত প্রতিহিংসা মেটানোর জন্য তিনি ক্ষত্রিয় হলেন, এবং তিনি যে পুরোপুরি ক্ষত্রিয় হতে পারেননি এটা প্রমাণ যে তিনি অন্ধ রকম ভাবে তিনি তার পুত্রকে স্নেহ করতেন, তাই জন্য অনেক ভুল করতেন, এবং ওই পুত্র স্নেহই তার মৃত্যুর কারণ হলো। প্রকৃত ক্ষত্রিয় হলে এটা হতো না। অভিমন্যুর মৃত্যুর পর কিন্তু অর্জুন পরের দিন গিয়ে মানে অজ্ঞান হয়ে তিনি হাত থেকে গান্ডি পড়ে যায়নি, তিনি তখনও যুদ্ধ করে গেছেন, কষ্ট পেয়েছেন, কেঁদেছেন, যুদ্ধ করে গেছেন। এই হচ্ছে ক্ষত্রিয়। সমাজে সেখানে কোনো বাধা ছিল না, সুতরাং আলাদা করে কোনো একটা প্রোগ্রাম নিতে হবে না শুদ্ধত্ব থেকে ব্রাহ্মণত্বের দিকে যাওয়ার জন্য। শুদ্ধত্বটা পারফেকশনের দিকে যাক। শুদ্ধত্ব সম্মান পাক, মর্যাদা পাক। একটা সমাজ, একটা দেশকে চলতে গেলে আমাদের বলিষ্ঠ শুদ্ধ সমাজ দরকার, বলিষ্ঠ বৈশ্য সমাজ দরকার, বলিষ্ঠ ক্ষাত্র সমাজ দরকার, এবং বলিষ্ঠ ব্রাহ্মণ সমাজ দরকার। শেষে বলবো, এই পরিশেষে যেটা আগেও বলেছি, যে এই
সমাজকে একটা মানুষের দেহের সাথে তুলনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে মাথাটা ব্রাহ্মণের। আমরা চিন্তা ভাবনা সিদ্ধান্ত যা কিছু নিচ্ছি মাথা দিয়ে নিচ্ছি। কাঁধ এবং হাত দুটো হচ্ছে ক্ষত্রিয়। অর্থাৎ এই ব্রাহ্মণ্য শক্তি বা মাথাতে যখন কেউ আক্রমণ করার চেষ্টা করে তখন হাত দিয়ে তাকে আটকানোর চেষ্টা করি এবং কাঁধে আমরা ভার নিই, দায়িত্ব নিই। এটা খাদ্য শক্তি। পেটটা হচ্ছে বৈশ্য। যা কিছু আমরা খাদ্য গ্রহণ করছি সেই খাদ্য পাচন হয়ে তার রস, তার পুষ্টি শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে, ডিস্ট্রিবিউশন হচ্ছে সেখান থেকে। এই কমার্শিয়াল ক্লাস যেটা, বিজনেস ক্লাস যেটা, পুরো সমাজকে ডিস্ট্রিবিউট করছে, নেটওয়ার্কের মতন করে কানেক্ট করছে একে অপরকে। এবং আমাদের পা দুটো যা আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায়, সেটা হচ্ছে শূদ্র। কোনো ছোট বড়র কোনো প্রশ্নই নেই। আমরা যখন কাউকে বরণ করি, এটা এইবারে আমি আসছি গুরু মহারাজের অসাধারণ উপমাকে। আমরা যখন কাউকে বরণ করি আমরা কপালে সেই থালা ঠেকিয়ে তাকে বরণ করছি, ব্রাহ্মণ্য শক্তি। আমরা যখন কাউকে সম্মান দিয়ে যখন তাকে আমরা মালা পরাই, তার গলায় মালা পরাচ্ছি, ছাত্র শক্তি। আমরা যখন দেবতাকে ভোগ নিবেদন করি, গণেশকে আমরা গণেশের ভুঁড়িতে, নাভিতে আমরা ছুঁয়ে, থালা ছুঁয়ে তাকে প্রণাম করছি। এবং আমরা যখন কাউকে সম্মান করে, শ্রদ্ধা করে প্রণাম করি, নমস্কার করি, তখন তার পা ছুঁয়ে নমস্কার করছি, তার শূদ্রকে। অর্থাৎ প্রত্যেকেই প্রণম্য, প্রত্যেকের জায়গায় প্রণম্য, প্রত্যেকেই শ্রেষ্ঠ। অন্তত শ্রেষ্ঠ হওয়ার সম্ভাবনা তার মধ্যে রয়েছে, তাকেই আহ্বান করি।